नमस्कार श्रोता बंधुरा, आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प पाठ शुरू करछि। आज आमी आपनादेर शोनाबो खीतीन्द्र नारायण भट्टाचार्येर कलमे एकटी गोयेन्दा गल्प सबुज बोलता। गल्पटी शेष पर्यन्त शुनबेन, भालो लागले अवश्यई एकटा लाइक करबेन। आपनादेर एकटा लाइक आमाके अनेक मोटिवेट करे एरकमई आरो भालो भालो गल्प आपनादेर सामने पाठ करार। और आमार चैनलटिके सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। आपनादेर सहयोगिता और भालोबासा आमार एकान्त काम्य। आमार नतून श्रोता बंधुरा जारा गल्प शुनछेन किन्तु चैनल सबस्क्राइब करछेन ना, तादेर काछे आमार अनुरोध, गल्प शोना होले अवश्यई किन्तु चैनलटा सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। जे सकल श्रोता बंधु इतिमध्येई आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। शुरू करছি আজকের গল্প। এই নিয়ে পরপর 3 বার বিশ্বজিৎ বাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি। এই করে করেই মাথার চুল পাকিয়ে ফেলেছেন। চোখের ওপর বারবার এই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগেরই যে দুর্নাম হবে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন। একই অপরাধের সামান্য একটু হেরফের মাত্র। কস্তুর দাস ঘড়িয়াল মস্ত বড়লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যার ফুরফুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা গাড়িখানা নিজেই ড্রাইভ করে চলেছিল ক্লাবের দিকে। কিছুর মধ্যে কিছু না, একটু নির্জন পথে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যে ঢলে পড়ল। সামনে ছিল কার বেড়া দেওয়া বাগান। গাড়ি নিয়ে তারই ওপর হুমড়ি খেয়ে পড়ল। প্রাণে মরল না বটে, কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল তার বা পকেটে যে 1002 টাকার নোটের তাড়া ছিল, যা সে তাসের বাজি ধরবার জন্য সঙ্গে নিয়ে চলেছিল, সবই লোপাট হয়ে গেছে। অথচ কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম ভিজানো রুমাল চেপে ধরেনি, গাড়ির ভিতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়ে ওঠেনি। এরই মধ্যে কি যে হয়ে গেল, মনে হয় সব যেন ভুতুড়ে কাণ্ড। ট্যাক্সি চালক সর্দার চুকন্দর সিং এর কাহিনীও অবিকল একই। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে ডেরায় নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাসতে ভাসতে বাড়ি ফিরছিল। মনটা ছিল খুব খুশ, কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠিয়েই ছিল। তদুপরি নামবার সময় আরো 2 করকরে 10 টাকার নোট ওর হাতে গুজে দিয়ে গিয়েছিল, হয়তো নেশার ঘোরেই। চুকন্দর সিং সারাদিনের রোজগার প্রায় 150 টাকা পকেটের মধ্যে পুরে সবে একটা গানের কলি ধরেছে। অমনি কি যে হলো কে জানে, মনে হলো একটা মশা ভনভন করে উড়ে এলো। কিন্তু তারপর কিছুই তার মনে নেই। যখন হুঁশ হলো, দেখলো একটা কাদার ঢিবির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসেছে, আর পকেটে টাকাগুলো সব উধাও। তারপর ট্রেনের মধ্যেও অনুরূপ ঘটনা, আরও একটি। তবে ড্রাইভার নয়, যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যি রহস্য, কিন্তু এ রহস্যর উদ্ঘাটন তো করতেই হবে। সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎ বাবু। এখানেই কি তিনি হোঁচট খাবেন? কখনো না। রাত তখন 12টা হবে। একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে। ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে কূপ। মুখোমুখি 2টি মাত্র বেঞ্চ আর একজন মাত্র আরোহী। কিন্তু চোখে তার ঘুম নেই।
হাতে একটা ছোট্ট সস্তা ইংরাজি বই খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কি চিন্তা করছেন যেন। সামনের উল্টো দিকের বেঞ্চে একটা অ্যাটাচি কেস পড়ে আছে, বাস সঙ্গে মালপত্র বলতে ওই। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। নাকের নিচে খ্যাংরা ঝাঁটার মতো এক ঝাড় গোঁফ, বা গালের ওপর একটা মস্ত বড় কালো আঁচিল। মুখের দিকে তাকালে সবার আগে সেইটের দিকেই নজর পড়বে। পরনে ধুতির ওপর ঘি ঘি রঙের বাফতা জাতীয় কাপড়ে একটা গলাবন্ধ লম্বা কোট। একটা ছোট্ট স্টেশন না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল। হয়তো লাইন টাইন কিছু একটা মেরামত হচ্ছে। ব্যাপারটাকে দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা বলতা বা মৌমাছি কোত্থেকে এসে তার গালের ওপর বসল, ঠিক ওই আঁচিলটার পাশে। মাত্র কয়েক সেকেন্ড। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন। গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল। দুর্গাপুরে ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভিতরে ঢুকেই চমকে উঠল। ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন, পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে। অনেক চেষ্টার পর জলে ঝাপটা টাপটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলে আবার বন্ধ করে অর্ধনিমিলিত নয়নে তিনি একবার অস্ফুট কণ্ঠে কি যেন বললেন। তারপর হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে উঠে বসলেন। হুজুর, এখন কেমন বোধ করছেন? সামনের কনস্টেবলটি এগিয়ে এসে বলল, কে? চিরঞ্জিত? কিছু তো মনে করতে পারছি না, মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। এ কি, আমার অ্যাটাচি কেসটা কি হলো? আগে ঘুমননি, বেহুশ হয়েছিলেন, কিন্তু কেমন করে হলেন? পথে কি কিছু কিনে খেয়েছিলেন নাকি? শরবত টরবত কিছু? বেহুশ বলো কি? কতক্ষণ? আমার তো কিছুই মনে পড়ছে না। না না, শরবত টরবত কিচ্ছু খাইনি, বই পড়ছিলাম। তারপর কখন কি যে হলো কিচ্ছু মনে নেই, কিন্তু দরজাটা বোধহয় লক করাই ছিল। খুললো কে? ততক্ষণে পেছনে আরো কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়েছে। এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাচি কেসটা তো নেই। তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল? ওর মধ্যে যে ভীষণ দরকারি কতগুলো কাগজপত্র ছিল, সরকারি কাগজ। ভারী মুশকিল হলো তো। ভদ্রলোক একটু উত্তেজিত ভাবেই বললেন, এবারে যে কথা বলল তার নাম ধরম সিং। সে বলল, অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল, সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করেছে। আমার কামরারও 2-3টে লোক কখন নেমে গেছে কে জানে, বোধহয় একটু তন্দ্রা এসেছিল, খেয়াল করিনি। কিন্তু এ কি, আপনার কাপড়ের ওপর একটা মরা বলতা দেখছি যে। না, ঠিক বলতা তো নয়, তবে দেখতে অনেকটা বলতার মতো। রংটা কেমন সবজে সবজে। সবুজ রঙের বলতাও হয় নাকি? এ পোকাটা এলোই বা কোত্থেকে? দেখি দেখি। ভদ্রলোক কৌতূহলী হয়ে বললেন, তাই তো, বলতার মতোই ঠিক দেখতে, কিন্তু রং তো হলদে নয়, সবুজ। ভারী অদ্ভুত পোকা তো। এটাকে ফেলবো না, কাগজে জড়িয়ে রেখে দিই। এই বলে তিনি সত্যি সত্যি সেটা কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটা আর বদলানো যাবে না, সেটাও তো চুরি গেছে। যাক, ওগুলোর এখন আর দরকার নেই। এই বলে একটানে গালের ওপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন। আর কিচ্ছু নয়, সেই আঁচিলটা, ওটা নকল। তারপর রুমাল দিয়ে গোফের নিচে সজোরে ঘষতেই
খ্যাংরা গোফটাও আলগা হয়ে উঠে এলো। এবারে চিনতে কোনো কষ্ট হলো না। আরে, ইনি তো বিশ্বজিৎ বাবু। একেই বোধহয় বলে বাঘের ঘরে খোগের বাসা। পুলিশি সূত্রেই খবর পেয়েছিলেন বিশ্বজিৎ বাবু যে তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে নাজেহাল করবার জন্য তৈরিও হচ্ছে। বিশ্বজিৎ বাবু সেই থেকেই নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন। কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক, কখনো গোফ কামানো ছাগলদাড়ি লুঙ্গিধারী মিয়া সাহেব, কখনো বা মাথার সামনের দিক কামানো পেছনে খোপার মতো মোটা টিকি বাঁধা তিলকাটা দক্ষিণ ভারতীয় পোশাক, আবার কখনো ধুতি পাঞ্জাবি পরা সাদাসিধে বাঙালি আপিসবাবুর পোশাক ধরে তিনি ঘুরে বেড়াতেন। পুলিশের এই আত্মা চমকে দেওয়া ভারী ভারী আধা মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল। একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। পাছে কেউ সন্দেহ করে সেজন্য দিশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড় এড়াবার জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসদ্র করে নিতে হয়েছিল। গায়ের কোটটা একটু দামি কাপড়ে, চেহারা লুকোনোর জন্য খ্যাংরা গোফ আর গালে ইয়া বড় আঁচিল। বিশ্বজিৎবাবু স্ত্রীও বোধহয় স্বামীর সে বেশ দেখে তাকে চিনতে পারতেন না। গাড়ির পেছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও একসঙ্গে নয়, বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে। মাঝপথেই এই কাণ্ড, কোথাও কেউ নেই। চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে, বিশ্বজিৎবাবু একা। ঘুমে ঢুলে পড়ার যাতে বিন্দুমাত্র আশঙ্কা না থাকে সেই জন্য বেরোবার সময় বেশ কড়া 2 পেয়ালা কফি খেয়ে নিয়েছিলেন। সঙ্গে থার্মোফ্লাক্সে রয়েছে আরও 2 কাপ। বর্ধমানে এসে সেটুকুও খেয়ে ফ্লাক্সটা অ্যাটাচি কেসে পুড়ে রেখেছিলেন। কোনো বিপদ আপদ দেখা দিলে সংকেত জানাবার জন্য অ্যাম্পলিফায়ার লাগানো তীব্র শক্তিশালী হুইসেল আছে তার সঙ্গে, সেটা জামার ভিতর পকেটে লুকানো। ঠিক পিছনে কামরাতেই রয়েছে তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং। এরই মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি। সন্দেহ নেই এ সেই পরিচিত অথচ অপরিচিত গ্যাং। 3 বারের পর চতুর্থবার তারা তাদের কেরামতি দেখিয়ে দিয়েছে বেশ ভালোভাবেই। তবে কি হাল ছেড়ে দিতে হবে? বিশ্বজিৎবাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে, তারপর সে গ্যাংয়ের নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রূপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য তোড়জোড় করছে। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা, ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে একটি বছর 30-32-এর যুবক ঘরে এসে ঢুকল। কে? নিশঙ্ক? এসো বসো। বিশ্বজিৎবাবু ম্লান মুখে অভ্যর্থনা জানালেন। নিশঙ্ক সম্পর্কে বিশ্বজিৎবাবুর শ্যালক, হাসি খুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জুওলজিতে এমএসসি পাশ করেছেন। মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েও ছিলেন। সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছে খুব শিগগিরই। কি ব্যাপার, সন্ধ্যাবেলা একা একা চুপচাপ মনমরা হয়ে বসে আছো? সেজদি কই? আছে ভেতরে, বসো বসো। সবাই কি তোমার মতো নামে আর জীবনে নিশঙ্ক হতে পারে হে? পুলিশের চাকরি, শঙ্কা আমাদের চারিদিকে সর্বদাই মশার মতো ভন ভন করছে। ভালো কথা, তুমি তো জুওলজির ছাত্র, দেখো তো এই জিনিসটা চিনতে পারো কিনা। এই বলে বিশ্বজিৎবাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিশঙ্ক উপুর হয়ে দেখতে লাগলো। কি বলতা বলে মনে হয় না? কিন্তু বলতা কি সবুজ হয়? নিশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল,
সময় বিশেষে হয়, তবে খুব রেয়ার, অর্থাৎ দুষ্প্রাপ্য। ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু বড় লম্বা আর বিদঘুটে। জাইলেনথেসিস উরবেরান্টাম নাকি ওই রকম একটা নাম মনে হচ্ছে। এ জাতের বোলতাদের চালচলনে সাধারণ বোলতাদের সাথে মিল থাকলেও শুনেছি এদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি তো কীটতত্ত্ব নিয়ে খুব একটা বেশি পড়াশোনা করিনি, তবে আমার জানা একজন ভদ্রলোক আছেন, তুহিনানন্দ দা। তিনি এ বিষয়ে খুব পণ্ডিত। তার কাছে গেলে। তুহিনানন্দ নামটা তো বেশ নতুন। কি করেন তিনি? পেশা তার ঠিক কি যে সেটা আমার জানা নেই, তবে পোকামাকড় সম্বন্ধে তার জ্ঞান অগাধ। এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করার মতলবেও আছেন। জীবজন্তুর চিড়িয়াখানা নয়, পোকামাকড়ের চিড়িয়াখানা। যত রকম দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চালচলন পরীক্ষা করবেন, এটাই তার ইচ্ছে। বোধহয় এতদিনে কাজ শুরুও করে দিয়েছেন। বেশ তো, চলো না কালী, আমিও সঙ্গে যাব, কিন্তু তবে পুলিশের সাজে নয়, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবিকই অদ্ভুত। এ দেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে, বিশ্বজিৎবাবু তা ভাবতেও পারেননি। চারিদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা, তার মধ্যে নানা রকম পোকামাকড়ের চাষ হচ্ছে, তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতকগুলো সবুজ বোলতাও চোখে পড়ল। সংখ্যায় কয়েক হাজার হবে। নিশঙ্ক বললে, এ আপনি করছেন কি তুহিনদা? এ যে ধান চাষের মতো সবুজ বোলতাও চাষ শুরু করে দিয়েছেন। এ তো শুনেছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা। কি যেন নাম? জাইলেনথেসিস বেরান্টাম। মুখের কথা কেড়ে নিয়ে হেসে বললেন তুহিনানন্দ, হ্যাঁ, দুষ্প্রাপ্য বই কি, ওইটা নিয়েই এখন একটু রিসার্চ করছি কি না। তা এত শুয়োপোকা কেন? গামলা ভর্তি শুয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভিতর? ও বুঝেছি, শুয়োপোকাই তো বুঝি ওদের প্রিয় খাদ্য। তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, সব বলতাই শুয়োপোকা খেতে ভালোবাসে, আর চায় টাটকা তাজা শুয়োপোকা। টাটকা তাজা? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো মজা। ডাক্তারেরা যেমন ইঞ্জেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে অসাড় করে নিয়ে তার উপর ছুরি চালান, এরাও তেমনি শুয়োপোকার শরীরে একরকম রস ইনজেক্ট করে তাকে অসাড় করে রেখে দেয়। ফলে শুয়োপোকা মরে না, পালাতেও পারে না, 2-3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে। আর ওই 2-3 দিন বোলতাদেরও ভাড়ারে টাটকা খাবার জমা থাকে। বিশ্বজিৎবাবু এবার মুখ খুললেন, ভারী অদ্ভুত তো। নিশঙ্ক তখন বলল, অদ্ভুত হলো কথাটা নতুন নয়। বোলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন থেকেই জানতে পেরেছেন। আরো কোনো কোনো পোকারও নাকি ওই রকমই অভ্যেস আছে। তুহিনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বললে, অদ্ভুত লাগছে ব্যাপারটা আপনার কাছে, কিন্তু ও তো সব সাধারণ বোলতাই করে থাকে। এই সবুজ বোলতাদের ওই ক্ষমতাটা সবচেয়ে বেশি। এদের ইঞ্জেকশনের বিষ এত তীব্র যে শুয়োপোকা কেন, বড় বড় জীবজন্তুকে তারা অসাড় করে দিতে পারে। অথচ কামড়াবার সময়, অর্থাৎ যখন এরা ইঞ্জেকশন দেয়, তখন এত কম জ্বালা করে যে সবসময় টেরও পাওয়া যায় না, আর কাজ হয় অতি দ্রুত। প্রায় সঙ্গে সঙ্গেই শিকার অজ্ঞান হয়ে পড়ে। আমি এই নিয়েই রিসার্চ করছি। এমনিতে এরা খুব দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে
কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন নয়। সেই সঙ্গে বাড়ানো যায় এদের ওই অদ্ভুত ক্ষমতা। পরীক্ষা করে দেখেছি, নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে তখন তা দিয়ে ভেড়া, ছাগল, শুয়োরকে পর্যন্ত বেহুশ করে দেওয়া যায়। দেখুন না, ওইখানে ঝুড়ি ভর্তি লেটুস পাতা আছে, ওদের একবেলার খোরাক ওটা। বিশ্বজিৎ বাবু অবাক হয়ে দেখছিলেন। বললেন, ধন্যি আপনাকে, কিন্তু রিসার্চ করতে কি এত পোকা লাগে? তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, অনেক অনেক পোকাই দরকার হয় রিসার্চ করতে গেলে, তবে ঠিক এত নয়। আসল কথা, এটিকে এখন আমি একটু ব্যবসার ক্ষেত্রেও লাগিয়েছি। ভালো চাকরি তো পেলাম না, তাই এই নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এলো। কেউ কেউ যারা খবর রাখে আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বোলতা কিনে নিয়ে যায়। আমিও গরজ বুঝে বেশ চড়া দাম হাঁকি। আপাতত আমার একজন বড় খদ্দের হচ্ছে উমর চাঁদ নামে এক অবাঙালি ভদ্রলোক, হামেশাই অর্ডার দিচ্ছেন। তার আছে এক বিরাট পোলট্রি, হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন। কিন্তু লোকটি ভারী দয়ালু। জ্যান্ত জীবগুলোকে কেটে মারতে বড্ড আঘাত লাগে তার মনে, অথচ ব্যবসার খাতিরে না মেরেও উপায় নেই। তাই তিনি এই পোকাগুলো নিয়ে যান আমার কাছ থেকে। ওদের কামড় খাইয়ে আগে ওই শুয়োর আর ভেড়াগুলোকে বেহুশ করে নেন, তারপর জবাই করেন বা কাটেন। জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি। কত বিচিত্র লোকই না আছে এই পৃথিবীতে। ভারী সুন্দর ব্যবস্থা তো, পেশায় কষাই, অথচ এদিকে দয়ারও অবতার। একদিন পোলট্রিটা দেখতে গেলে হয়, ঠিকানাটা জানেন? বিশ্বজিৎ বাবু কৌতূহল দেখিয়ে বললেন, না, আমি নিজে কখনো যাইনি, তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতে পারেন। মারাঠা ডিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে সেটি দিয়ে একটু এগিয়ে গেলে পাগলাডাঙ্গা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোলট্রি। এর পরের ঘটনাটা খুবই সংক্ষিপ্ত। বিশ্বজিৎ বাবুর সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হল। উমর চাঁদের পোলট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোলট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা। একটা কুখ্যাত অপরাধী দলের আড্ডা সেটা। সবুজ বলতার ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা ওই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তুহিনানন্দ বাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে, এবং সেই ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে এবং সন্দেহ না করেই সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমর চাঁদের দল পোকাগুলোকে কিছুদিন ট্রেনিং দিয়ে নিচ্ছে, তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছে মতো জায়গায়। ব্যাপারটা এই রকমই। খাঁচার দরজা খুলে দিতেই বোলতা উড়ে গিয়ে তাদের তথাকথিত শিকারের ওপর নিঃশব্দে গিয়ে বসে, তারপর লাগায় ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মামলাই মাত্র, সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসে শিকার একেবারে বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয় ওদের কাজ। ঝোপ বুঝে গিয়ে তাদের সর্বশান্ত করা তখন আর এমন কিছু কঠিন ব্যাপারও নয়। প্রাইভেট কার, ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস। দলের পান্ডা উমর চাঁদ আদালতে সবই স্বীকার করল। তুহিনানন্দও সাক্ষী দিলেন। সাজা হলো পুরো দলটারই। তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎ বাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানির কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে।
ধন্যবাদ।